আজকে এমন একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো যে ফান্ডটা এই বাজারের পতনেও প্রায় পজিটিভ রিটার্ন দিয়ে এসেছে। ইকুইটি ফান্ড, কিন্তু এটা কোনো ডেট ফান্ড বা ব্যালেন্সড ফান্ড তা নয়। ইকুইটি বেসড ফান্ড প্রায় পজিটিভ রিটার্ন দিচ্ছে। বাজার যেখানে 15%, 20%, স্মল ক্যাপ তো 25% পর্যন্ত পড়ে আছে, ইন্ডিভিজুয়াল স্টকগুলো তো কিছু কিছু স্টক 30-40% মাইনাস হয়ে আছে, কিন্তু সেখানে এই ফান্ডটা প্রায় পজিটিভ রিটার্ন দিচ্ছে। সেটা নিয়ে কথা বলবো। কিন্তু এই ফান্ডের এই ভালো দিকের সাথে সাথে কিন্তু খারাপ দিকও আছে। সুতরাং ভিডিওতে শুধুমাত্র নাম দেখে চলে গেলে হবে না, অ্যানালিসিস নিজে করবেন। তার জন্য কিন্তু পজিটিভ দিক বা এবং তার বাজে যে দিক সেটাও জানা দরকার। আমি এই ভিডিওতে বাজে দিকটাও কিন্তু বলবো। প্লিজ ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। এবং আমার এটা অত্যন্ত প্রিয় ফান্ড, সেটা নিয়েও একটু আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমেই বলি, এই ফান্ডটা নামটা বলে দিই, পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এখন বলবেন, দাদা ভালো পারফরমেন্স করছে বলে কি প্রথম নিয়ে আসছেন? আগে তো জানাতে হতো, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। জাস্ট পরাগ পারিক সঞ্জয় টক্স এটা বলে সার্চ করলে ইউটিউবে দেখবেন। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ নিয়ে 2 বছর আগেও আমার ভিডিও ছিল, কভার করা ছিল, এবং আমার পার্সোনাল পোর্টফোলিওতেও ছিল, সেগুলোও বলেছি। আমার যে হিন্দি চ্যানেল সঞ্জয় টক্স, যেটা মেন চ্যানেল ছিল, হিন্দি চ্যানেল এখনও আছে, তবে ওখানে বেশি ভিডিও এখন দিতে পারি না, বাংলার উপরে ফোকাস আছে। ওইখানেও কিন্তু আমি রেগুলার বেসিসে পরাগ পারিক ফান্ডটাকে কভার করেছি। দেখছেন 2 বছর আগে, আরও স্ক্রোল করলে দেখবেন 3 বছর আগে, 4 বছর আগেও কিন্তু আমি পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপকে প্রায় রেগুলার বেসিসে আমি ফলো করতাম এবং কভার করতাম, অ্যানালিসিস, রিভিউ এক্সেট্রা। সুতরাং আজকে নতুন নয়, এটা বলা থাকলো। যারা আমার পুরনো দর্শক বা যারা আমার চ্যানেলটাকে ফলো করেছেন তারা জানবেন। এইবার আসি এই ফান্ডটার ভালো দিক, তারপর খারাপ দিকেও আসবো। ভালো দিক দেখুন, মানে ভালো দিক না, এমনি অ্যানালিসিসের পারপাসে, যে এই ফান্ডটার বয়স হয়েছে প্রায় 10 থেকে 11 বছর এই ফান্ডটা আছে। এই ফান্ডের সব থেকে ভালো যে ব্যাপার আমার লাগে সেটা হচ্ছে, এর মধ্যে যারা ফান্ড হাউস, যে ফান্ড হাউসের যারা মালিক বা যাদের কাছে মানে ম্যাক্সিমাম শেয়ার আছে, এই ফান্ড হাউস মানে তো একটা এএমসি, তারাও মানে মালিকরা নিজেরাও, ইনক্লুডিং ফান্ড ম্যানেজার, তারাও তাদের টাকা কিন্তু এর মধ্যে অনেক পরিমাণে ইনভেস্ট করে রেখেছে। মানে স্কিন ইন দ্য গেম যাকে বলি। মানে একটা ধরুন ভাতের হোটেল আছে, সেই হোটেলে যদি দেখেন যে যে হোটেলের মালিক সে এবং তার পরিবারও এসে ওখানে রেগুলার খায় ওই হোটেলে, তার মানে বুঝবেন সেই হোটেলে ভালো রান্না হয়, তাই না? বা ভেজাল মেশানো হয় না, এই ব্যাপারটা। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে, স্কিন ইন দ্য গেম আছে, এবং অনেক বেশি পরিমাণে টাকা কিন্তু এখানে তারা ইনভেস্ট করে নিজের ফান্ডে। এটা আমার সব থেকে বেশি ভালো জিনিস লাগে। তাই জন্য বলুন, এই 10-11 বছর ধরে কিন্তু তারা খুব টিকে আছে এবং ভালো মতন টিকে আছে। এই পড়ন্ত বাজারেও যদি দেখেন রিটার্ন 20%-এর মতো, 19.75, মানে 20%-এর মতো, যেখানে এটা কিন্তু একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড। মানে এটা একদম মিড স্মল ক্যাপ ফান্ড নয়। ফ্লেক্সি ক্যাপ ফান্ড হিসাবে বা মাল্টি ক্যাপ ফান্ড হিসাবে 20% অনেক, প্রত্যেক বছর পার অ্যানাম। এবার এবার মার্কেটে এত পড়ার পরও সেটাও মনে রাখতে হবে, ফ্লেক্সি ক্যাপ মানে একটু বলে দিই, 1 মিনিট নেব। ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে ফান্ড ম্যানেজারের এখানে খোলা হাত থাকে, সে যা মনে করবে, মানে স্মল ক্যাপও সে নিতে পারে, মিড ক্যাপও সে নিতে পারে, লার্জ ক্যাপও নিতে পারে, এবং যে কোনো অনুপাতে সে নিতে পারে, তার কাছে কোনো বাধ্যবাধকতা নেই। সে যেমন মার্কেট সাইকেল বুঝবে সেই সেই অনুপাতে মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপে সে অ্যালোকেশনটা রাখতে পারে। আমার পক্ষে মানে খুব ভালো এই জন্য লাগে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ওয়ান অফ দ্য বেস্ট জিনিস লাগে। তারপরে মাল্টি ক্যাপ তো অবশ্যই থাকবে। এর প্রসঙ্গে এবার রিটার্নে আসবো। তার আগে ফান্ডের এনএভি চলছে 83 টাকায়। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টে তো এনএভি দেখতে নেই তেমন, খুব ম্যাটার করে না। মেন একটা ম্যাটার করে এইউএম সাইজ, এক্সপেন্স রেশিও এক্সেট্রা। আমি আসবো। এইউএম সাইজ প্রায় 90,000 কোটি টাকার মতো। এটা মাসে মাসে একটু চেঞ্জ ফেঞ্জ হয়। 90,000 কোটি একটু বড়োর দিকে, কিন্তু তাতে এদের রিটার্নে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। যদিও একটা বাজে দিক আছে, আমি সেটা ভিডিওর শেষের দিকে বলবো। প্লিজ ভিডিওটাকে দেখবেন, নাম শুনে এই করে চলে যাবেন না। হ্যাঁ, না হলে কিন্তু এই ফান্ড হাতে রাখতে পারবেন না, কারণ কয়েকটা সময়ে খুব বাজে রিটার্ন দেয়। সেটা নিয়ে আমি বলবো খারাপ দিকটা।
তো ফান্ড সাইজ যে AUM 90,000 কোটি এমন কিছু নয়, ইন্ডিয়ান মার্কেটের এখন যা ডেপথ মোটামুটি ঠিক আছে এবং ফান্ড ম্যানেজাররা খুব ভালোভাবে এটাকে ম্যানেজ করছে ওভার দ্য ইয়ার্স। আপনি যদি 6 মান্থের একটা রেশিও দেখেন, নীল যে লাইনটা দেখছেন এটা ফান্ডের পারফরমেন্স আপনি দেখছেন, আর এই যে ইয়েলো কালারটা এটা হচ্ছে তার বেঞ্চমার্ক বা ক্যাটাগরি এভারেজ। বেঞ্চমার্ক এরা কি ইউজ করে? নিফটি 500। নিফটি 500 মানে ওভারঅল মার্কেটকে একটা করছে, যেহেতু ফ্লেক্সি ক্যাপ। সেইটা দেখুন এই হলুদ কার্ভটা কতটা নিচের দিকে আছে, আর এই কার্ভটা সবসময় উপরের দিকেই আছে। বোঝা গেল? তার মানে কি? তার মানে কি? মানে আউট পারফর্ম করছে, সেটাই তো আসবো, তার জন্যই তো এই ভিডিওটা। আচ্ছা, এক্সপেন্স এক্সিট লোড একটু আছে। এক্সিট লোডটা কিন্তু এরা যেহেতু বলে যে আপনারা আমার এখানে অনেক বছর ধরে থাকুন, লং টার্মে যারা বিশ্বাসী তারাই এখানে আসবেন। আপনি পরাগ পারিক মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটও যদি ওপেন করেন, সেখানেও দেখবেন যে ওখানে তারা বলেই দিয়েছে যে এটা শর্ট টার্ম ইনভেস্টারদের জন্য নয়। শর্ট টার্ম মানে কেউ 1 বছর 6 মাস এরকমের জন্যও অনেকে মিউচুয়াল ফান্ডে যায় না, মিনিমাম 3-4 বছর থাকলে ভালো হয়, এটা তারা বলেছে। তাই জন্য দেখবেন যে সেখানে এক্সিট লোড 2% রাখা হয়েছে 1 বছরের মধ্যে যদি আপনি বেরিয়ে যান তাহলে। বা যদি আপনি 2 বছর, প্রায় 730 ডেজ মানে ধরুন 2 বছরের মধ্যে যদি বেরোন তাহলে 1% এক্সিট লোড নেওয়া হবে। 2 বছরের বেশি যদি এক্সিট করেন তাহলে কোনো এক্সিট লোড নেই। এরা চাইছে ইনভেস্টাররা বেশি দিন থাকুক, এবং মিউচুয়াল ফান্ডে তো 1-2 বছরের জন্য ইনভেস্ট করি না, স্বাভাবিক ব্যাপার। তো ঠিক আছে। আচ্ছা, এসআইপি এবং লামসাম দুটোই করা যায়, ওসব তো জানা কথা, ওগুলো ছাড়ুন। আমি আসি রিটার্নে। যদি 10 বছরের রিটার্ন দেখেন, মোটামুটি 10 ইয়ার্সে CAGR 17.4%, 7 ইয়ার্সে যেটা লং টার্ম মানে 19 বা 20%, যেটা আমি বললাম যে 19 বা 20%-এর মতো CAGR রিটার্ন ও দিয়েছে। 5 ইয়ার তো 24%, ঠিক আছে, 5 ইয়ারগুলো একটু শর্ট টার্মে মার্কেটও আমাদের বেশি হয়েছিল সেটা। যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট 6 মান্থে মার্কেট যেখানে 15% পড়েছে, মার্কেট মানে লার্জ ক্যাপ, নিফটির কথা বলছি, স্মল ক্যাপ মিড ক্যাপ তো 20%-এরও বেশি বা 20%-এর আশেপাশে কারেক্ট হয়েছে, ইন্ডিভিজুয়াল স্টক তো আরও কারেক্ট হয়েছে। সেখানে এই ফান্ড মাত্র 3% কারেক্ট করেছে, মাত্র 3% মাইনাস। হ্যাঁ, একটু মানে ওই বলে ক্যাপশনটা একটু ওরকম পজিটিভ লিখেছিলাম, সেটা নিয়ে একটু কমেন্ট করবেন না, কারণ পজিটিভ বললে তো আপনারা একটু ক্লিক করে অ্যাটলিস্ট দেখবেন একটা ভালো ফান্ডের ব্যাপার। -3% প্রায় পজিটিভেরই সামিল, যদি আপনারা বোঝেন, মানে এইটুকুনি একটু কনসিডার করে নিন যে ঠিক আছে সঞ্জয়, তুমি তো বলেছিলে প্রায় পজিটিভ রিটার্ন, সেখানে -3 তো মাইনাসই না। যখন বাজারের এত খারাপ অবস্থায় যদি নিরিখে তুলনা করি, -3টা খুব একটা নয়, ওইটা একটু বেনিফিট অফ ডাউটটা একটু দিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, তো -3% দেখুন, মানে যত ক্যাটাগরি এভারেজগুলো ডাবল ডিজিটে প্রায় হচ্ছে, এ কিন্তু সিঙ্গেল ডিজিটে এবং লোয়ার সিঙ্গেল ডিজিটে মাইনাসটা মেনটেন করছে। কত মানে একটা পোর্টফোলিওকে, একটা 90,000 কোটি টাকার AUM-কে কিভাবে ম্যানেজ করলে এত সুন্দর একটা এফেক্ট পাওয়া যায়, মানে সত্যি ভাবার। এটা অনেক বড় বড় ট্রেডারদের জন্যও ঈর্ষণীয় রিটার্ন 6 মাসে। অনেকে এই বাজে মার্কেট ভোলাটাইল, অনেক ট্রেডাররাও কিন্তু এই ভোলাটিলিটির জন্য একটু মার খাচ্ছেন। এখন বলবেন না ট্রেডাররা তো নেগেটিভ হলেও শর্ট করে রোজগার করে, তা না, নেগেটিভ হচ্ছে হঠাৎ করে এক একটা দুটো বাউন্স, তাতে তার যা লাভ হয়েছিল লোকসান হয়ে যায়। ট্রেডাররা জানে আমি কি বলতে চাইছি। তো সেইটার সত্ত্বেও 6 মাসে 3%, -3 মাত্র 3%, এটা যথেষ্ট ঈর্ষণীয় একটা রেজাল্ট। নিজেরা কমেন্ট করে জানাবেন। তো এই রিটার্ন প্রসঙ্গে একটা পয়েন্ট বলে রাখি, মানে এর আগে জাস্ট 1 সপ্তাহ আগে আমি একটা ইন্ডেক্স ফান্ডের উপর একটা ভিডিও বানিয়েছিলাম। এই সিরিজটা আমি শুরু করেছি, আমি যেখানে কভার করব ডাইরেক্ট ফান্ডগুলোকে বা ডাইরেক্ট অ্যাক্টিভ ফান্ডগুলোকে। এর আগে আমি প্যাসিভ ফান্ডকে কভার করেছিলাম। ওই ভিডিওর নিচে একটা কমেন্ট এসেছিল, কয়েকজন লাইকও করেছে। একজন লিখেছিলেন যে এত বড় দিগ্গজ ট্রেডার হয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট, মানে একটু পরিহাসের সুরে লিখলেন। তার কাছে বা তাদের কাছে আমার প্রশ্ন, দিগ্গজ ট্রেডার
বলছেন এটা একটা যেমন প্রশংসার জন্য, থ্যাংক ইউ ফর দ্যাট। আপনি ভাবছেন যে আমি দিগ্গজ ট্রেডার, সেটা ভালো। দিগ্গজ ট্রেডার মানে এই নয় যে সুইসাইড করব, ঠিক আছে? ইনভেস্টমেন্টে সুইসাইড কেন করব? ইনভেস্টমেন্টে এই ফান্ডটার দিকে তাকিয়ে একবার ভাবুন তো, যে ওই মানে লিখে একটা হাসির ইমোজি দিয়েছিলেন যিনি কমেন্টটা করেছিলেন, আজকে তার কাছে বা তাদের কাছে আমার প্রশ্ন যারা এটা ভাবেন, একটা ফান্ড যেটা এত বাজার পড়ছে, যেখানে ওই ফান্ডে ইনভেস্ট করে সুন্দর ঘুমাতে আমি পারছি, কেন ইনভেস্টার হব না আমি সেখানে? ট্রেডার মানে তো এই নয় না যে মার্কেটে নেবে সবসময় আমি যুদ্ধ করে যাব, ওটা বোকামো বলে। ট্রেডার হিসেবে আমি ট্রেডিংয়ের উপর ফোকাস করব, ঠিক আছে, ইনভেস্টমেন্টটা মাঝে মাঝে একটু অন্যদের হাতে ছেড়ে দিই না। যে ফান্ড এত ভালো পারফর্ম করছে, আমাকে সুন্দরভাবে ঘুমাতে দিচ্ছে রাতের বেলা, এইটা ভেবে দেখুন। সুতরাং ঠিক আছে, যারা সাকসেসফুল ট্রেডার তারা জানে কোনটা তারা করতে পারে, কোনটা করতে পারে না, এবং সেই অনুযায়ী নিজেদেরকে মডিফাই করে নেয়, ঠিক আছে? কারণ সব দিকে নাম্বার ওয়ান হওয়া যায় না, করার চেষ্টাও করার দরকার নেই, কিন্তু বাই ডিফল্ট না হতে চাইলেও নাম্বার ওয়ান হয়ে যাবেন। যেমন আমার পোর্টফোলিওতে পরাগ পারিক সে থাকবে জানা কথা, কারণ আমি 2-3 বছর আগে থেকে এগুলোকে কভার করে আসছি এই ফান্ডটা। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যখন সবার পোর্টফোলিও 15% মাইনাস, 20% মাইনাস, আমার এই ফান্ডটার পোর্টফোলিও অ্যাটলিস্ট -3% অনলি। আমি উপর থেকে টপ থেকে বলছি, -3%। আগে থেকে ইনভেস্ট হলে তো সেটা পজিটিভেই থাকবে। হ্যাঁ, আমার অন্যান্য যে ইন্ডেক্স ফান্ডগুলো আছে যেগুলো উপর থেকে একটু কারেক্ট করেছে, সেগুলো কারেকশন হয়ে আছে, সেগুলো পরে 5 বছর 10 বছর বাদে যদি আমার মিড ক্যাপ ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট আছে, সেটা কোথায় যাবে আপনিও জানেন, ভালোই জানেন। তো এই জন্য বলছি, আপনারা যারা নিজেদের খুব বোদ্ধা মনে করেন, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, ঠিক আছে, বোদ্ধার জিনিসটা আপনি সেইভাবে অ্যাপ্লাই করুন, কিন্তু একটা পার্ট অফ ইওর ইনভেস্টমেন্ট সেটাকে একটু একটু লজিক্যালি ইউজ করুন। মার্কেটের কাছে আপনাকে দেখাতে, জাহির করতে হবে না যে আপনি অনেক দিগ্গজ বা আপনি অনেক বোঝেন। মার্কেটে ওটার করার দরকার নেই। আপনি অনেক জানেন, আপনি অনেক বোঝেন, বা আমি অনেক জানি, আমি অনেক বুঝি, এটা জাহির করে লাভটা কি মার্কেটের কাছে? আপনি অন্যদের কাছে জাহির করুন, ঠিক আছে, ইটস ওকে, আমরা অফিস কাচারিতেও তা করি। একজন লিখেছেন যে হ্যাঁ, আপনি নিজেরই, এর আগের ভিডিওতে যখন আমি মার্কেটের টপ ফপ নিয়ে আলোচনা করেছিলাম, সে বলেছে যে হ্যাঁ, আপনি তো নিজেরই মানে অ্যাডভার্টাইজমেন্ট করে গেলেন ভিডিওতে। কিছু কিছু ক্ষেত্রে তো দরকার, আপনারাও তো সিভিতে নিজের সম্বন্ধে ভালো ভালো জিনিস লিখে চাকরির অ্যাপ্লাই করেন নাকি? তো এটাই তো আমার জব, আই এম আ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার। তো সেক্ষেত্রে এটাই আমার জব, সো সেক্ষেত্রে তো আমার সিভিতে আমি আমার ভালো দিকগুলো যেগুলো করেছি, অ্যাচিভমেন্টটা আপনাদের সামনে তুলে ধরবই। নিজে যেটা অফিসে করেন আমি করলেই সেটা দোষ। যাই হোক, তো 6 মান্থে এই ফান্ডটা এবার আসি। সুতরাং এই ফান্ডটা আমার ওয়ান অফ দ্য, মানে আমার যদি টপ ডাইরেক্ট ফান্ডের মধ্যে বলেন, ডাইরেক্ট ফান্ড বলছি, ডাইরেক্ট অ্যান্ড অ্যাক্টিভ ফান্ডের মধ্যে বলেন, তাহলে এইটা আমার মধ্যে থাকবে, পরাগ পারিক। আমার আমার মতে আমি যেভাবে ইনভেস্ট করি, আমি ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্ট করি, প্লাস কিছু কিছু ভালো অ্যাক্টিভ ফান্ডে, মানে অ্যাক্টিভ ফান্ডে, যে অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে আমি ইনভেস্ট করি। ধরুন আমি 80-20 বা 60-40 রেশিও রাখি। 60-40 মানে 60% আমি ইন্ডেক্স ফান্ডকে, যেহেতু ইন্ডেক্সকে আমি বেশি একটু ফলো করি, ইন্ডেক্সে রাখি, আর 40% আমি অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে রাখি। তাতে মোটামুটি একটা পোর্টফোলিও তৈরি করে কাজটা হয়ে যায়। আচ্ছা, 1 ইয়ারে রিটার্নগুলো তো দেখলেন যথেষ্ট ভালো। খারাপ দিকে আসবো, এখনো আসিনি, খারাপ দিকে আসেনি, এখন আসবো। একটু পোর্টফোলিওটা বলে নিই, এরা কি কি স্টকে কি কিভাবে নিজেকে করছে। দেখুন, অ্যাসেট অ্যালোকেশনটা এদের একটু অন্যরকম হয়ে যায়। যখন মার্কেটটা পড়ছে বা পড়বে দেখছে এক্সেট্রা এক্সেট্রা, তখন এরা কিন্তু ডেটেও নিজেকে একটু শিফট করে নেয়, বা এদের পোর্টফোলিওতে ডেটের অ্যালোকেশন থাকে। ডেট দেখছেন 19 বা 20%-এর মতো ডেট এদের পোর্টফোলিওতে এরা এখন রেখেছে। এরা কিন্তু পিওর ইকুইটি ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, কিন্তু তার সত্ত্বেও মার্কেট কন্ডিশন অনুযায়ী এরা নিজেদের চেঞ্জ করে, এটা বলবো। এর সাথে একটু জুড়ে থাকবে যে খারাপ দিক যেটা বলতে গেছিলাম, একটু আসবে এরপরে। লার্জ ক্যাপে অ্যালোকেশন আপাতত 73, মিড ক্যাপে 2%, স্মল ক্যাপে 2%। এখন লার্জ ক্যাপে কিন্তু এরা একটু বেশি ঝুঁকে গেছে, যেহেতু লার্জ ক্যাপে, তাই জন্যই দেখুন কম পড়েছে কেন। এরা ফ্লেক্সি ক্যাপ, এরা মিড ক্যাপেও 20%, 25% যাই হোক করতে পারে, কিন্তু সেটা করেনি। এরা লার্জ ক্যাপ বেসড হয়ে আছে এই পতনটাকে, তাই জন্য তারা সামাল দিতে পেরেছে।
যদি দেখেন একটু ডিটেলড পোর্টফোলিও অ্যানালিসিসটা করে নিই। বাই দ্য ওয়ে, প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন, আর এই সিরিজে আর কি কি মিউচুয়াল ফান্ডের উপর ডিটেল অ্যানালিসিস চান সেই মিউচুয়াল ফান্ডগুলোর নাম একটু দয়া করে নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আমি কিন্তু সেই মিউচুয়াল ফান্ডগুলো অ্যাজ আ সিরিজ আমি আস্তে আস্তে আপনাদের সাথে কভার করব এবং আমার মতামতও জানাবো। তবে আবার বলছি, কোনো রকম রেকমেন্ডেশন নয়, নিজেরা অ্যানালিসিস আমার থেকে শুনলেন, তারপর বাড়ি গিয়ে নিজে অনুধাবন করলেন, ব্যাপারটা ভালো লাগুক বা খারাপ লাগুক তার উপর ডিসিশনটা নেবেন, নিজের ডিসিশন নিজে নেবেন। পোর্টফোলিওতে যদি দেখেন, আমি এই দিকে আসি, ফিনান্সিয়ালের মানে সেক্টরাল অ্যালোকেশন যদি দেখেন, ফিনান্সিয়ালে মোটামুটি একই ধরনের 38-35% মতো অ্যালোকেশন রেখেছে, সার্ভিসে 12% মতো, অটোমোবাইল 8% মতো রেখেছে, মাঝখানে একটু কমিয়েছিল অক্টোবর নভেম্বরে, তারপর এখন একটু পরন্ত মার্কেটে হয়তো একটু বাড়িয়েছে 8% মতো অটোমোবাইল, টেকনোলজি 8-9% মতোই আছে, বেশি চার্নিং হয়নি, এনার্জিতে 7% থেকে ডিক্রিজ করেছে এনার্জি স্টকগুলোতে, মেটেরিয়াল একই রকম আছে, কনজিউমার স্টেপলস মোটামুটি একই ধরনের ওরা রেখেছে, তেমন চোখে পড়ার মতো কিছু আমার লাগেনি, শুধুমাত্র কনস্ট্রাকশন, মেটালস অ্যান্ড মাইনিং এইখানে আমার চোখে লেগেছে, সেটা বলছি। মেটালস অ্যান্ড মাইনিংয়ে দেখুন আগে অ্যালোকেশন ছিল, মানে অগাস্ট, জুলাই, আগস্ট এইসবে মেটালসে ওর অ্যালোকেশন ছিল, তারপর কিন্তু এখন সে জিরো করে দিয়েছে মেটালস অ্যান্ড মাইনিং। মেটালস এইসবগুলো তো একটু বাজার পড়লে তার উপর অনেক প্রভাব পড়ে, আমার মনে হয় তার জন্যই জিনিসগুলোকে এরকম করেছে, জিরো করে দিয়েছে। যাই হোক, কি কি তেমন আছে, লার্জ ক্যাপ ঘেঁষা স্টক একটু আপাতত কেন, ফ্লেক্সি ক্যাপ যে কোনো সময় যে কোনো রকম সে অ্যালোকেশন নিতে পারে, আপাতত আছে লার্জ ক্যাপ বেস, কোল ইন্ডিয়া, পাওয়ার গ্রিড, এইচডিএফসি, বাজাজ হোল্ডিংস, আইটিসি, আইসিআইসিআই ব্যাংক, মারুতি, আবার এরা বিদেশেও ইনভেস্ট করে, এইটা আপনাদের মানে জানা উচিত, মানে বিদেশের স্টকগুলোতে ইউএস মার্কেটের স্টকেও কিন্তু এরা ইনভেস্ট করে পারাক, তাই দেখুন আলফাবেট হচ্ছে গুগল, মেটা হচ্ছে ফেসবুক যেটা আপনারা ইউজ করেন, তার মধ্যে কিন্তু ভালো রকম অ্যালোকেশন আছে, 3%-4% মেটাতে এবং গুগল 4%-এর মতো। এবং যদি আমি চার্ট ওপেন করি, আপনাদের সামনে ইউএস এর চার্ট আছে, মেটার যদি আমি চার্ট দেখি আপনারা উড়ে যাবেন, হ্যাঁ উড়ে যাবেন, এই কথাটা আমি বললাম উড়ে যাবেন। কেন? মেটার এই বাজারটা যখন খারাপ, মেটা এই কদিনে, এটা ডেইলি চার্ট, এই কদিনে 4-5 দিন বা এক সপ্তাহে নিচে এসেছে, সেটা ছেড়ে দিন, কিন্তু এইখান থেকে একটা বুলরানটা দেখুন, আর এইদিকে তো স্টিপ হয়ে বুলরানটা হয়েছে, আপনি যদি নিচের এখান থেকে দেখেন, যেটা কিন্তু বেশি দূর নয়, এটা ডেইলি চার্ট, এখান থেকে 60%, একটা লার্জেস্ট অফ লার্জ ক্যাপ, ফেসবুক অনেক বড় কোম্পানি, সেটা 60% মুভ করেছে, 60% রিটার্ন দিয়েছে। কবে থেকে? আপনি যদি এখান থেকে দেখুন, এটা অগাস্ট মাস থেকে, অগাস্ট 2024 থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত, মোটামুটি ফেব্রুয়ারি মাস, একটু লাস্ট এক সপ্তাহটা ছেড়ে দিন, ওখানে কারেক্ট হয়েছে, 60%-এর মতো সে রিটার্ন দিয়েছে। তো মেটার কিন্তু দারুণ বুলরান চলছে, এবং এরা কিন্তু এটা ধরতে পেরেছে, সুতরাং এদের বিদেশের ইনভেস্টমেন্ট আছে, এইগুলো একটু অ্যামাজন, মানে ভালো বিদেশেরও ওই উঁচা কোম্পানি নয়, লার্জেস্ট অফ লার্জ ক্যাপে আছে মাইক্রোসফট, সুন্দর, মানে এই জন্য আমার এই কোম্পানিটাকে আরও ভাল লাগে যে একটু বিদেশের ফ্লেভারও আছে, আপনি নিয়ে ফ্লেক্সি ক্যাপ নিয়ে আরামসে ছেড়ে দিলাম, ফান্ড ম্যানেজার সে ম্যানেজ করছে এবং সে বুঝে ম্যানেজ করছে, তার নিজের টাকাও এর মধ্যে আছে, ঠিক আছে, দিগ্গজ ট্রেডার হয়েও একটু ব্রেনটা কম লাগিয়ে জাস্ট করছি, হ্যাঁ আমার তো এর মধ্যে খুব একটা মানে কি বলবো, আর ওর যা কম্পিটেন্সি আছে আমার হয়তো সেই কম্পিটেন্সি নেই, তাই জন্য আমি তাকে ফিস দিয়ে কাজটা করাচ্ছি, এর মধ্যে কোনো জাহির করার কিছু নেই, ঠিক আছে, ধরে নিন, যারা ধরে নিচ্ছেন হ্যাঁ আপনি তো তাহলে খুব নিচু হয়ে গেলেন, মনে করে নিন আমি নিচু এবং আমি খুব ভালো আছি, তাতে -3% ইনভেস্টমেন্টের রিটার্ন, কোন ফান্ড, কোন পোর্টফোলিও, কোন স্টক দিয়েছে একটু দেখে একটু জানাবেন আমায় এই 6 মাসে। যাই হোক, তো ভালো, সিডিএসএল সেটাও আছে, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কোম্পানি, সুতরাং ভালো মতন এরা কিন্তু স্টকগুলোকে, ভারত ইলেকট্রনিক্স যদিও এখন মানে কমেছে দাম, কিন্তু খারাপ কোম্পানি নয়, হ্যাঁ অ্যালোকেশনটা খুবই কম আপাতত তারা রেখেছে, হয়তো আরও বাড়লে, মানে বাজার আবার ঠিক হলে এগুলোতে হবে। নারায়ণ হৃদয়ালয় এখন যে কোম্পানিটা চলছে বেশি দেখছেন, তার কাছে কিন্তু আছে স্টকটা। যাই হোক, এই সব বলে রাখছি, মানে ফান্ড ম্যানেজার আর রিয়েলি
কম্পিটেন্ট এনাফ, মোটামুটি আমার যা মনে হয় সেটা নিয়ে আমার সীমিত জ্ঞানে বলছি, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। এবার আসবো খারাপ দিকটা। AUM সাইজ বলেছিলাম 90,000 কোটি টাকার মতো, এটা নিয়ে কথা বলা হয়েছে। আলফা, শার্পের রেশিও, এসব নিয়ে বলার কিছু নেই, ভালো মোটামুটি। এখানে পুওর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কেন দেখাচ্ছে সেটাও আমি বলবো। মানে শার্পের রেশিওটা যত বেশি হয় তত ভালো, এখানে কেন খারাপ দেখাচ্ছে সেটাও আমি বলবো, আপনারা বুঝে যাবেন তখন। মোটামুটি ঠিক আছে। এবার আসুন যে খারাপ দিক। সঞ্জয়, খারাপ দিকটা কি বলছো সেটা একটু এক্সপ্লেন করবে? এবার একটু মন দিয়ে শুনবেন, তার আগে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। ডিটেল অ্যানালিসিস করলাম, আর পারলে আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন। আর দিগ্গজ ট্রেডারদের কি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে নেই, কোথাও লেখা আছে সেটাও একটু জানাবেন। আচ্ছা, যাই হোক, এখানে একটা কথা বলি। এই যে পারস্পরিক ফান্ডের খারাপ দিকটা কি, এরা একটু ডিফেন্সিভ খেলে, এরা একটু ডিফেন্সিভ করে। এবং আপনারা যদি এইখানেও যান, মানে সরি, আপনারা যদি ওদের ওয়েবসাইটে যান, তখন দেখবেন এরা বলেও, ডিফেন্সিভ ডি লিখে দিলাম, এরা ডিফেন্সিভ মানে একটু কি বলে, ঝুঁকি কম নেয়। এদের যদিও আপনি ওয়েবসাইটেও যান, এরা ওয়েবসাইটেও বলে যে আমার ফান্ডের মেন যে থিম সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিং, দেখুন 2-3 রকমের ইনভেস্টিং হয়। ভ্যালু ইনভেস্টিং, আরেকটা হয় ধরুন গ্রোথ ইনভেস্টিং বা মোমেন্টাম ইনভেস্টমেন্ট, ট্রেন্ড ইনভেস্টমেন্ট, এরকম। তো মোমেন্টাম ইনভেস্টমেন্টে কি হয়, আপনি যে স্টকগুলো বাড়ছে তাদের সাথে গা ভাসালেন, এবং ওইখানে প্রবলেম হয় যখন মার্কেট সাইকেলটা ঘোরে, তখন আপাত দৃষ্টিতে মানে কম সময়ের জন্য, যতক্ষণ পোর্টফোলিওটা না রিব্যালেন্সিং হয় ততক্ষণ পর্যন্ত ওই ফান্ড বা ওই পোর্টফোলিওটা ভালো মতন হিট হয়, ভালো মতো নেগেটিভলি হিট হয়। ভ্যালু ইনভেস্টিং একটু হচ্ছে যে যেখানে ভ্যালুগুলো আছে সেখানে তারা ইনভেস্টেড থাকে বেশিরভাগ সময়। তাতে কি হয়, যখন রেজিং বুল মার্কেট চলে, সাইডওয়েজ নয়, রেজিং বুল মার্কেট মানে দারুণ বুল মার্কেট চলছে, যেটা 23-24-এ আপনারা প্রায় দেখে এসেছেন, 23-24-এর 2024-এর অ্যাটলিস্ট মিডল হাফ পর্যন্ত। তখন কি হয়, তখন যখন মার্কেট খুব মানে দুমদুম করে উপরে যাচ্ছে, তখন এই ফান্ডগুলো কিন্তু একটু আন্ডার পারফর্ম করে। আন্ডার পারফর্ম মানে নেগেটিভ রিটার্ন দিচ্ছে না, কিন্তু হয়তো ধরুন দেখছেন ওভারঅল মার্কেট খুব বেড়ে যাচ্ছে, স্মল ক্যাপ মিড ক্যাপ দারুণ 20%, 30% রিটার্ন দিচ্ছে, এই ফান্ডটা হয়তো 15%, 17% রিটার্ন দিচ্ছে, ক্যাটাগরির থেকে একটু কম বা সমসাময়িক ওরকম। তখন যারা ওইসব রিটার্নে খুশি হবেন না, যারা মানে ধর আমার ফান্ডটা তো করছেই না, অন্য ফান্ডটা কি দারুণ যাচ্ছে, তাদের জন্য এই ফান্ড নয়। তাদের মনে রাখা উচিত যে এই ফান্ডটাই ধীরে চলো নীতি নেয়, মানে আমার এলেও কম আসলো, গেলেও কম গেল, এই নীতিতে যারা বিশ্বাসী, যারা এই ধরনের ইনভেস্টমেন্ট পছন্দ করেন বা পোর্টফোলিওর একটা অংশকে এই নীতিতে বিশ্বাস করে রাখতে চান, তাদের জন্য এই ফান্ডটা একদম ঠিক। আমিও তাই পোর্টফোলিওর একটা অংশ, ধরুন 10%, 15% এমনভাবে রেখে দিয়েছি যেটা ঠিক আছে, এলেও আমার কম এলেও আমি খুশি, গেলেও আমার কম যাবে। ভ্যালু টাইপের ইনভেস্টমেন্ট, টাইপের বলছি কারণ এরা কমপ্লিটলি ভ্যালু ইনভেস্টিং করে না। কারণ আপনারা দেখছেন যেগুলো মেটা, অ্যামাজন, অ্যালফাবেট, এগুলোতে ওরা 3-4 বছর আগে থেকে ইনভেস্টেড, সেগুলো মোটেই ভ্যালু ইনভেস্টিং নয়। সেই কোম্পানিগুলো, বিদেশেরও যে কোম্পানি, সেগুলো গ্রোথ কোম্পানি। হ্যাঁ, যে ন্যাসড্যাকের যে টপ 7 কোম্পানিগুলো, এগুলো গ্রোথ কোম্পানি। তো এই গ্রোথ কোম্পানিগুলোর মধ্যে ভ্যালু ইনভেস্টিং নয়, কিন্তু আমি এদের যে নজরিয়াটা থাকে সেটা আমি এক্সপ্লেন আপনাদেরকে করলাম। তাই জন্য যদি দেখবেন একটু 3 ইয়ার যদি চার্টটা দেখেন, দেখুন এইখানে কিন্তু এমন এমন সময় গেছে যখন এই ইয়েলো লাইনটা স্টিপ হয়ে উপরে উঠেছে। ইয়েলো লাইনটা মানে ক্যাটাগরি এভারেজ কিন্তু উপরের দিকে যাচ্ছে, এটা ক্যাটাগরির এভারেজ। তার মানে এই ক্যাটাগরির উপরের দিকের যে ফান্ডগুলো, সেগুলো এর থেকে অনেক বেশি একটু ভালো পারফর্ম করছিল। তখন ওই দেখে যারা একটু হতাশ হয়ে যাবেন, দৌড় কি ফান্ড নিলাম, এ তো সব উপরে যাচ্ছে, আমার ফান্ড দাঁড়িয়ে আছে, না, তাদের জন্য এই ফান্ড নয়। কিন্তু আপনাদের তখন মনে রাখতে হবে যে এই ফান্ড ঊর্ধ্বগতির মার্কেটের সময়ও কিন্তু আপনাকে, যেহেতু একটু ডিফেন্সিভ বা ভ্যালু ইনভেস্টিংয়ের উপর নজর অল্প অল্প করে বাড়বে, কিন্তু মেন যেটা আপনি ঘুমোতে পারবেন ভালো করে, বা এই ফান্ডের যে মেন ব্যাপার থাকে সেটা হচ্ছে মার্কেট যখন পড়ছে তখনই আপনাকে শান্তিতে ঘুমোতে দেয়। দেখুন এখানেও মার্কেট পড়েছিল, একটু হলেও মার্কেট পড়েছিল, এই কিন্তু তখন আউট পারফর্ম করছে। দেখুন মার্কেট যখন যখন পড়ছে, এই নীল দাগটাই কিন্তু উপরে, মার্কেট যখন যখন পড়ছে, এখন তো বেশি করে দেখা যাচ্ছে এই গ্যাপটা আরও বেড়েছে, তার মানে আউট পারফর্ম করাটা আরও বেড়েছে। এই ফান্ডটা কিন্তু সেই জন্যে ভালো,
ঠিক আছে, মাঝখানে এই সময়টা একটু যখন মার্কেট সাইকেলটা ঘুরছিল তখন আমি বলবো ল্যাকলাস্টার বা এই আছে। দেখুন, একটা ফান্ডের খারাপ ভালো সময় থাকে সব সময়, সেটা একটু মেনে নিতে হয়, কিন্তু তারপর আবার দেখুন এই সময় কিন্তু রিকভারি করে নিয়েছে, যেটা একটু সচরাচর হয় না। মার্কেট এখানে ট্রেন্ডিং আপওয়ার্ড, কিন্তু ও তাও কিন্তু প্রথম দিকে আউট পারফর্ম করে নিয়েছিল। ঠিক আছে, তার মানে এইখানে যে স্টকগুলো ভ্যালুতে কিনেছিল সেই স্টকগুলো এখানে র্যালি করে ওকে কিন্তু বাড়িয়ে দিয়েছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? সুতরাং মোটামুটি খারাপ নয়। আমি মোটামুটি বলবো না, এই ওয়ার্ডটা খারাপ। আমার মনে হয় যে খুব ভালোই পারফর্ম করেছে এই সময়। আপনাদের মতামত কি নিচে জানাবেন কমেন্ট বক্সে। আর এই সিরিজে নেক্সট আপনারা বা কোন কোন মিউচুয়াল ফান্ড কভার করতে দেখতে চান প্লিজ একটু নিচে জানাবেন। ইন্ডেক্স ফান্ড তো অলরেডি আমি কভার করেছি, মানে অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের মধ্যে কোন কোনগুলো চান একটু জানাবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।